অলরেডি এনসিপি আর জামাত নিয়েছে সেটা নিয়ে তারা আসলে চিন্তা করছেন না। এটা হবে কি না হবে সেটা যেগুলো গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেখানে খুব পরিষ্কারভাবে যেটা বোঝা গেছে যে তারা আগে সংবিধান সংশোধনের যে বিষয়গুলো সেগুলোকে করতে চান, তারপরে সেটাকে তারা সংবিধান সংস্কার পরিষদ করে সেটার মাধ্যমে পাশ করাবেন কিনা সে ধরনের কোনো একটা চিন্তা ভাবনা বা আলাপ আলোচনা তারা করবেন। এবং এইটাও আমার কাছে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা যে বিএনপি খুব সম্ভবত তার নোট অফ ডিসেন্ট যেটা সেই নোট অফ ডিসেন্টের বাইরে বিএনপি যাওয়ার এই মুহূর্তে চিন্তাভাবনা করছে না। তার মানে হচ্ছে যে আপনি যদি জুলাই সনদ যেটা আছে সেটা যদি দেখেন তাহলে স্পেসিফিক্যালি আপার চেম্বার বা উচ্চকক্ষের ক্ষেত্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের সম্ভাবনা কমে আসছে এখন পর্যন্ত বিএনপির কাছ থেকে যতটুকু বোঝা যাচ্ছে, কারণ এক্ষেত্রে বিএনপির খুব সুস্পষ্ট নোট অফ ডিসেন্ট ছিল এবং সেই নোট অফ ডিসেন্টের আলোকে বিএনপি খুব সম্ভবত ব্যবস্থা নিবে বলে মনে হচ্ছে। সো বেসিক্যালি আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এখন সেইটার ফলাফল কি হবে সেটা অন্য একটা আলাপ আলোচনা, কিন্তু আপনি যেহেতু আমাকে বললেন যে এটার ভবিষ্যৎ কি দেখছেন, আমি এটার ভবিষ্যৎ মোটা দাগে এটাই দেখছি যে আমি মানে এক্স্যাক্টলি আমাদের রেফারেন্ডামে যেভাবে জিনিসপত্রটা পাস হয়েছে এবং আমি যেটা মনে করি যে রেফারেন্ডামের যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলোর মধ্যে আসলে খুব স্পষ্টভাবে বিএনপির নোট অফ ডিসেন্টটাকে অ্যাকনলেজ করে না এরকম প্রশ্ন আসলে একটাই, সেটা হচ্ছে উচ্চকক্ষ এবং উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমার হিসাব মতে যে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগের ব্যাপারটা সেইটা জুলাই সনদের প্রশ্নটার ফ্রেমিংটা যদি দেখেন, ফ্রেমিংটা যেভাবে করা আছে সেখানে আসলে হচ্ছে গিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট এক্সারসাইজের একটা সুযোগ আছে। আপনি যদি প্রশ্নটা দেখেন, প্রশ্নটা করা হয়েছে যে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় এই জায়গায় নিয়োগ দেওয়া হবে। এবং আপনি যদি জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারে যান সেখানে দেখবেন যে জুলাই সনদের সংজ্ঞা যেটা দেওয়া আছে, জুলাই সনদ হচ্ছে 17ই অক্টোবর যেই ডকুমেন্টটা সাইন করা হয়েছে। কারণ 17ই অক্টোবর যে ডকুমেন্টটা সাইন করা হয়েছে সেটাতে বিএনপি দাবি করতে পারে আমার নোট অফ ডিসেন্ট আছে। সো 1 নম্বর যে প্রশ্নটা ছিল তার মানে তত্ত্বাবধায়ক সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, সেখানে খুব সুস্পষ্টভাবে বিএনপির তার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করার একটা সুযোগ আছে। 3 এবং 4-এর ক্ষেত্রে তো খুব সুস্পষ্টভাবেই যেগুলো একমত। বিপদটা হচ্ছে বা বিএনপির আপত্তির জায়গাটা হচ্ছে 2, কারণ 2 নম্বর যে প্রশ্নটা আছে আপনার রেফারেন্ডামে সেখানে 2 নম্বরে উচ্চকক্ষের একদম ভূমিকা খুব স্পষ্টভাবে বলা আছে যে একটা উচ্চকক্ষ গঠিত হবে, উচ্চকক্ষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে গঠিত হবে এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের মতামতে মানে সিম্পল মেজরিটির সাথে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষমতা থাকবে। এইখানে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া বা এরকম কিছু নেই, যেটা এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে বিএনপি এটার সাথে একমত না। যদিও পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস যদি এই জায়গাটাতে আলোচনাটা নিয়ে আসা হয় তাহলে বিএনপির এই বক্তব্যের সাথে একমত হওয়া না হয় এই মুহূর্তে আমি বিএনপির কোনো ধরনের ক্ষতি দেখি না। খুব সোজা যেটা হিসাব যে আপনি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হিসেবে দেখেন বিএনপির অলরেডি 51% মতো ভোট আছে এবং আমার ধারণা সিট ডিস্ট্রিবিউশন করলে বিএনপির আসন সংখ্যা সেখানে 55 থেকে 56-তে দাঁড়াবে। তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টই বলি বা যাই বলি সেটাতে বিএনপির এখানে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আননেসেসারি একটা জটিলতা তৈরি করার জায়গায় হচ্ছে গিয়ে যাওয়া হচ্ছে, যেটা এই মুহূর্তে যেহেতু আমরা ইকোনমিক বেশ কয়েকটা সংকটের দিকে চলে আছি, প্লাস হচ্ছে বিএনপির একদিক থেকে একটা সুবিধাজনক প্রতিষ্ঠানেও অবস্থানেও বিএনপি আছে বিভিন্ন সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলোর মাধ্যমে, সেইখানে অদরকারি একটা ঝামেলা তৈরি করার হচ্ছে গিয়ে প্রয়োজন আমি খুব একটা দেখি না। বরং আমার কাছে যেটা মনে হয় যদি আপার চেম্বারটা আমরা আসলে এস্টাবলিশ করতে পারি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, ভবিষ্যতে সেটা বিএনপির জন্য সুবিধাজনক একটা পজিশনে দাঁড়াবে। কারণ মানে এটা তো পরিষ্কার যে বিএনপি তো সারা জীবনই প্রত্যেকবার ক্ষমতায় আসবে না, কিন্তু বিএনপির একটা সার্টেন পার্সেন্টেজ যে ভোট আছে সেইটা মোটামুটি শিওর। এবং বিএনপি আমরা হিস্ট্রিক্যালি যদি দেখি বিএনপির ভোটের পার্সেন্টেজ সর্বনিম্ন সাথে গেলেও সেইটা যখন বিএনপির শেষবারে জিতে সেখানেও হচ্ছে গিয়ে 30 বা তারও আরও উপরে। সো একটা নির্দিষ্ট সংখ্যক আসন বিএনপি সবসময় উচ্চকক্ষে পাবে, যেটা বিএনপিকে একটা সার্টেন লেভারেজ দিবে। তো আমার কাছে এই কারণে মনে হয় যে এটা মাচ এডো অ্যাবাউট নাথিং এরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে। ধন্যবাদ রাকিব। আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে যাদের মিষ্টি কথায় মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এই যে প্রধানমন্ত্রী যাদেরকে মিষ্টি কথায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলছেন তারা আসলে কারা? আপনি কি কিছু করতে পারেন, গেস করতে পারেন প্রধানমন্ত্রী কাদের উদ্দেশ্যে এই কথা বলছেন, কেন বলছেন? আচ্ছা জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আজকে খাল খনন কর্মসূচির জন্য দিনাজপুর গেলেন, তো সেখানে তিনি কথাটি বলেছেন। এখানে দেখুন আমি একটু পুরনো আলাপে যাই আপনার সাথে। এটা মানে এই মুহূর্তে এখন আলোচনার বিষয় আসলে সেটা সংবিধান নিয়ে বা আমাদের জুলাই সনদের ভিত্তিটা নিয়ে। এখানে আমি মনে করি না যে এখানে যে আলোচনাগুলো উঠানো হচ্ছে এটাও আমার কাছে আননেসেসারি মনে হচ্ছে। কারণ এখানে বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদকে বিএনপি তার
ফ্রেমওয়ার্কটা ধরেছে, কিন্তু এখানে স্বাক্ষরিত জুলাই সনদ আর হচ্ছে জুলাই সনদ আদেশ, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এবং জুলাই সনদ আদেশটাই কিন্তু বিএনপি শুরু থেকে এটাকে ডিনাউন্স করেছে। এটা যদি আপনি কনস্টিটিউশনলি দেখেন সেটাও কিন্তু ডিনাউন্সে হয়, কারণ আমাদের রাষ্ট্রপতির কিন্তু জুলাই সনদের ব্যাপারে উনি কিন্তু এটা মানে অধ্যাদেশ করেন, এটা আদেশ করেছেন, এবং এটা আনকনস্টিটিউশনালি হয়েছে। এবং আমি যদি হিস্ট্রিক্যালি ব্যাকগ্রাউন্ডে যেতে চাই, আনকনস্টিটিউশনাল তো হবেই তখন, কারণ তখন তো কনস্টিটিউশন কনস্টিটিউশন আপনি স্থগিত করার নেই, পার্লামেন্ট ছিল না, পার্লামেন্ট ছিল না, কনস্টিটিউশন আপনি স্থগিত করার নাই। কিন্তু এখানে আমি একটু আপনাকে এই কারণে ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ডে একটু বলি। ধরুন আমাদের স্বাধীন, আমরা কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম কিন্তু 1971 সালে 26শে মার্চ। তো 26শে মার্চ যখন হলো, কিন্তু আমাদের এই পুরো যুদ্ধের টাইম ফ্রেমওয়ার্কটা কিন্তু এটাকে বলা হয় প্রোক্লামেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, এই অর্ডার। এই অর্ডারের ভিত্তিতে আমাদের তখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ছিল প্রেসিডেন্টের হাতে, প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু ওই অর্ডারের মধ্যে লেখা আছে যে প্রেসিডেন্ট যদি অনুপস্থিত থাকে তখন ডেপুটি প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি তিনি দায়িত্ব পালন করবেন। তাই হয়েছে। উনি যখন 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশে আসলেন, 10 জানুয়ারি আসার পরে তখন 11 জানুয়ারি থেকে অন্যগুলো অর্ডার চালু করলেন। এবং আমাদের কনস্টিটিউশন লেখা হয় প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে অর্ডারটা, মানে অধ্যাদেশটা, ভিত্তিটার অনুযায়ী 152 অনুচ্ছেদে লেখা হয়। এবং সেখানে আপনি একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এখানে আমাদের 4 নভেম্বর কিন্তু আমাদের সংবিধান লেখা হয়, কিন্তু 16 ডিসেম্বর থেকে এটা 1972 সালে 16 ডিসেম্বর থেকে এটা কার্যকর হয়। তার পরবর্তী সময় 1973 সালে 7ই মার্চ হচ্ছে আমাদের প্রথম ইলেকশন হয়। কিন্তু 7ই মার্চ ইলেকশন হলেও 7 এপ্রিল প্রথম সংসদ বসে। তারপরও কিছু আইন অর্ডার দেওয়া হয়েছে, কারণ কি এখন তারপর থেকেই যে অধ্যাদেশ, সংবিধান বিষয়ক কোনো অধ্যাদেশ জারি করার সর্বশেষ ধাপ ছিল এটা। কারণ কি, কারণ তখন একটা বাংলাদেশের একটা নতুন রাষ্ট্র, নতুন সংবিধান, কিন্তু সেই সংবিধান যারা লিখছে, গণপরিষদ যেটা করলো, গণপরিষদে তাদের হাতে কিন্তু আপনার লেজিসলেটিভ অর্ডার ছিল না, হ্যাঁ, তাদের কিছু কনস্টিটিউশনাল অর্ডার ছিল। এই জিনিসটা কিন্তু জামাত কিন্তু মিস করতেছে বারবার। এবং কালকে যদি আপনি পার্লামেন্টের যে ভাষণ ছিল, বিশেষ করে জামাতের দুই নেতা জনাব নজিবুর রহমান মোমেন এবং জনাব মাসুদ সাইর, তারাও কিন্তু এই জিনিসটি কনফিউশন করেছিলেন। এই কনফিউশন আমি ক্লিয়ার করলাম এই কারণ হচ্ছে কি, এই কারণে এটা তারা কিন্তু এই মারপ্যাচটা কিন্তু এড়িয়ে গেছে। এড়িয়ে যাওয়ার কারণেই তারা সংবিধান বিষয়ে কিন্তু অধ্যাদেশ না করে সংবিধান বিষয়ে আরোপিত আদেশ, এ কারণেই জনাব সালাউদ্দিন বলেছেন যেটা জোরপূর্বক করা হয়েছে, এবং সালাউদ্দিন সাহেবকেও কিন্তু প্রেমিং করা হচ্ছে। এখন এই জিনিসটা কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ইঙ্গিত করা হয়েছে। কারণ আমি মনে করি এটা একটা অহৈতুক আলাপ, কারণ আমরা সবাই আসলে সংস্কারটাই পক্ষে চাই, সংস্কারটা পক্ষে চাই। আপনি যতই অধ্যাদেশ করুন না কেন, আইন করুন না কেন, পার্লামেন্ট এটা পাস হতে হবে। এখন পার্লামেন্টে টেকনিক্যালি বিএনপি সংস্কার করবে না, এরকম কোনো কনফিউশন আছে? না, আমার কনফিউশন নাই, কিন্তু বিএনপি, আমি স্যারের সাথে, তাহলে বিএনপির বিরুদ্ধে এরকম সংশয় কেন? বিএনপি সংশয়টা এই কারণ হচ্ছে কি, ওনারা যেটা চাচ্ছিল যে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন হোক, সেটার আন্ডারে শপথ নেওয়া হোক। এখন এই জিনিসটা বিএনপি চাচ্ছে না, কারণ এটাকে আনকনস্টিটিউশনাল বিএনপি মনে করছে, কারণ এটা সংবিধান নেই। আর বিএনপির ঝুঁকিটা অন্য জায়গায়। ধরেন এই প্র্যাকটিসটা যদি বিএনপি অ্যালাউ করে, তাহলে আগামীতে 10 বছর, 15 বছর, 20 বছর পর আবার যদি নতুন কোনো সংকট তৈরি হয়, তখন সেই সংকটের সময় আপনি অনেক কিছুকে হালাল করে ফেলবেন। তো এটা একটা রাষ্ট্র গঠনের জন্য এটা একটা ব্যাড প্র্যাকটিস। এই কারণে বিএনপি সে ব্যাড প্র্যাকটিসের মধ্যে হাঁটতে চায় না। আর একটা বিষয় হচ্ছে কি, ধরেন বিএনপি সে তার জুলাই স্বাক্ষরিত সনদটাকে সে ফ্রেমওয়ার্ক ধরেছে, সেখানেও তার নোট অফ ডিসেন্ট রয়েছে। তো সে স্বাক্ষরিত সনদে সে যতগুলোতে সে একমত হয়েছে, সেই একমত হওয়া বিষয়গুলোতে সে পালন করতে চায়। আর নোট অফ ডিসেন্টগুলোতে ওই স্যারও যেটা বললো যে উচ্চকক্ষের বিষয়টা বা আরও অন্যান্য যে বিএনপি 6টা নোট অফ ডিসেন্ট দিল, এবং এটাও কিন্তু জনাব সালাউদ্দিনও বলেছেন যে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছি সেগুলো প্রয়োজনে আমরা পার্লামেন্টে আলোচনা করবো, পার্লামেন্টে এগুলো সমাধান হবে। তো আমি মনে করি না যে এটা নিয়ে জটিলতা হওয়া উচিত বা জটিলতা হওয়ার মতো কিছু দেখি না। কিন্তু এখন রাজনীতি, বিরোধী দলের কাজ তো বিরোধী দলের রাজনীতি করা। আমার মনে হয় যে রাজনীতি করার জন্য জিনিসগুলো সামনে আনা হচ্ছে এবং বিএনপিকে ফ্রেমিং করা হচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী এই কারণে বিষয়গুলো ইঙ্গিত দিচ্ছে যে মিষ্টি ভাষা অনেক কিছু বলার চেষ্টা করতেছেন। এই জিনিসটা আসলে একটা মানে হয়তো একটা সংকট আমি মনে করতেছি, কিন্তু এটাকে করে আসলে আমাদের জুলাই সনদ বা অন্য কিছু। আরেকটা জিনিস আমি একটা যোগ করতে চাই, ধরেন আমাদের জুলাই সনদের যে টাইমিং, মানে এই যে ইউনুস সরকারের যে ফ্রেমিং টাইমটা, এই টাইমটাকে আমরা কিসে যুক্ত করব? আমাদের ধরেন মানে কিছু অস্বাভাবিক টাইমগুলোকে আমরা তফসিলে যুক্ত করছি। ধরেন আমাদের সংবিধানের সাথে 152টা অনুচ্ছেদের সাথে 7টা তফসিল রয়েছে। পঞ্চম তফসিলে রয়েছে শেখ মুজিব মরার পর, মানে 15 আগস্টের পর থেকে জিয়া শাসনামল। তারপরে এরশাদের শাসনামল 6ষ্ঠ তফসিলে যুক্ত হয়েছে। 7ম তফসিলে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের এই তফসিলটা, এই টাইম ফ্রেমটা কি 8ম তফসিল হবে না কোন তফসিল হবে? এটাকে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা 4র্থ তফসিল হবে। কারণ 4র্থ তফসিল বলা আছে 1972 সালের যে আইন বা যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান। কারণ হচ্ছে কি, এই বাকি 3টা টাইম ফ্রেমওয়ার্কে আমাদের মানে কনস্টিটিউশনটা স্থগিত ছিল, এই সময় আমাদের কনস্টিটিউশন স্থগিত ছিল না। সুতরাং এটাকে আমরা স্পেশাল টাইমে বলতে পারছি না, এটাকে 4র্থ তফসিলে যুক্ত করা হবে। তো এই জিনিসগুলো যারা বোঝে, আমি মনে করি বুঝলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় আর কি। তো এটা আনক্লিয়ার হওয়ার কিছু না, কিন্তু এটাতে অনেকে বুঝেও রাজনীতি করতেছে, না বুঝেও রাজনীতি করতেছে। কিন্তু এটা মানে যদি অনেকে আবার হুমকিও দিচ্ছে যে আমরা কিন্তু সরকারের শেষ দিন,
অলরেডি জামাতের নেতা হুমকি আচ্ছা, দিয়েছিল। এই প্রসঙ্গে আমি একটু পরে আমি আসবো। 10 সেকেন্ড শেষ করি। তো সেই কারণে হচ্ছে ধরুন এই হুমকিগুলো দেওয়া হচ্ছে যে মানে সরকারকে একটু হুমকি দামকি রাখার মধ্যে, কিন্তু আমি মনে করি না যেটা খুব সংকটের জায়গা হবে। কারণ যদি বিএনপি তার স্বাক্ষরিত সনদ যদি পালন না করে, তখন আমরা বিএনপিকে জবাব দিয়ে আওতায় আনতে রাজি হবো, বা তখন আনতে রাজি হবো। এর আগে আমি মনে করি না যেটা নিয়ে কথা বলা অহেতুক আলোচনা ছাড়া কিছুই না। আজিব শাহান, এই সংস্কার পরিষদ বিষয়টা নিয়ে উচ্চ আদালতে একটা মামলা হয়েছে এবং সেটা একটা রুলও জারি হয়েছে, এবং এটা নিয়ে রাজনীতিবিদরাও কথা বলেছেন, মানে জামাতের অভিযোগ যে এটা বিএনপি করিয়েছে, কিন্তু বিএনপি আবার অনেকেই এই আদালতের দিকে তাকিয়ে আছে যে আদালত কি ফয়সালাটা দেয়। তো এটার কি কোনো রাজনৈতিক ফলাফল হতে পারে, আপনার কি মনে হয়? দেখুন, ব্যক্তিগতভাবে আমি বলেছি আগেও, আবারও বলছি যে আমি কোনো একটা পলিটিক্যাল কোয়েশ্চেনের লিগ্যাল আনসার আমি এটাকে সাপোর্ট করি না, এবং মানে মানে বেসিক্যালি এই জিনিসটা আদালত দেখেছে, এটা আপনি সমর্থন করছেন না? আমি সমর্থন করছি না, কারণ আমার মনে হয় যে কিছু জিনিসপত্র পলিটিক্যালি ডিল করা উচিত, এবং বাংলাদেশে অতীতে উদাহরণ আছে কিছু জিনিসপত্র পলিটিক্যালি ডিল করার। আমি একটা উদাহরণ দিই। দেখুন, 97 সালে আমরা যখন পার্বত্য চট্টগ্রামের সাথে শান্তি চুক্তিটা করলাম, এই শান্তি চুক্তির আপনি যদি বিধানটা দেখেন যে আমরা 3টা জেলার জন্য যে একটা কমপ্লিটলি পৃথক একটা স্পেশাল ইস্যু করলাম, এটা কনস্টিটিউশনের সাথে ভায়োলেট করে, এবং এটা নিয়ে কিন্তু মামলাও হয়েছে। সেই মামলাটা একটু ঝুলন্ত অবস্থা আছে। কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আপনি দেখেন যে যদিও এটা আওয়ামী লীগের সময়ে করা হয়েছে, আওয়ামী লীগ পরবর্তীতে এটা যখন এটাকে যেভাবে হচ্ছে বাস্তবায়ন করেছে, বিএনপি কিন্তু এসে সেটাকে একদম কমপ্লিটলি বাতিল করে দেয়নি। ওইটার চুক্তির যে কিছু ধারাগুলো আছে, সেই ধারাগুলো হচ্ছে বিএনপি ফলো করেছে। আপনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের কথাই বলুন, বা হচ্ছে রিজিওনাল কাউন্সিল বা অন্যান্য যেই ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে গিয়ে ফলো করা হয়েছে। তার মানে কি জানেন, পলিটিক্যাল কনসেনসাস যদি থাকে কোনো একটা বিষয়ে, তাহলে এসেনশিয়ালি মানে, এবং এটা যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তা না, পৃথিবীর অনেক দেশেরই কোর্ট পলিটিক্যাল কনসেনসাস যদি থাকে, তাহলে সেই জিনিসটাকে তারা হচ্ছে গিয়ে এড়িয়ে যান, কারণ এই প্রশ্নটা পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকেই হচ্ছে গিয়ে ডিল করতে দেওয়া হয়। বাংলাদেশে অনেক সময় আমরা এই পলিটিক্যাল প্রশ্নগুলোকে যখন হচ্ছে গিয়ে জুডিশিয়ারির সাথে নিয়ে এসেছি, আমরা জুডিশিয়ারিকেও বিপদে ফেলেছি, একই সাথে পলিটিক্যাল সিস্টেমটাকেও হচ্ছে গিয়ে একটা বিপজ্জনক জায়গায় জুডিশিয়ারি এটি কেন এটা এন্টারটেইন করলো? সেটা জুডিশিয়ারির ব্যাপার। জুডিশিয়ারির যে ইস্যু আছে সেটা একসাথে জুডিশিয়ারি করতে পারে। আর আমি তো জুডিশিয়ারিকে বলতে পারবো না যে জুডিশিয়ারির ইস্যু না, যে এটা করো না। এটা অফকোর্স হচ্ছে গিয়ে তার ডিসক্রিপশন। আমরা তো হচ্ছে গিয়ে ডিসক্রিপশনারি অথরিটি তার যেটা আছে সেটা তো সে এক্সারসাইজ করতে পারে। কারণ আমার মনে হতে পারে যে এটা না করতে পারলে ভালো হতে পারে, দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট জুডিশিয়ারি হচ্ছে গিয়ে সেটাই সে করতে হবে, সে তার ডিসক্রিপশনারি পাওয়ার অনুযায়ী করেছে। কিন্তু আমি যেটা বললাম যে এসেনশিয়ালি যে কথাটা একটু আগে বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এই ইস্যুটাতে যদি বিএনপি থেকে খুব ক্লিয়ার একটা ইন্ডিকেশনও আসে যে এখানে একটা পলিটিক্যাল কনসেনসাস হচ্ছে, তাহলে এই পুরো কোর্ট কেসটাই কিন্তু অর্থহীন এক অর্থে। কারণ আপনি যদি হচ্ছে গিয়ে উচ্চকক্ষের যে ব্যাপারটা বা যেটি আসুক, বা হচ্ছে সালাউদ্দিন সাহেব যেটাই বলছেন যে উনি যদি আমরা অ্যাসেম্বলি যদি সেটা করতে হয় সেটা আমরা পরে এসে করে এইভাবে করবো, হোয়াট এভার দ্য সলিউশন, যদি একটা পলিটিক্যাল কনসেনসাসে আপনি রিচ করতে পারেন, যে কনসেনসাস আমরা আশা করেছিলাম যে আগেও ছিল, এবং যেটা আমার কাছে একদিকে যেমন আমি একটু সন্দিহান, যেমন আমার দুই দিক থেকে আমার দুই দিকেই হচ্ছে কি আছে যে সালাউদ্দিন সাহেবের গতকালকের যে বক্তব্য, সেটার দুইটা দিক, একটা দিক আসার যে উনি খুব স্পষ্ট করে, এবং এটা উনি আগেও বলেছেন যে এটা একটা গণরায়, এবং আমরা গণরায়টাকে আমরা অ্যাকনলেজ করি। তো অ্যাকনলেজমেন্টটা অ্যাবসলিউটলি প্রমিসিং। আবার এই যে সময় নেই, সো এই অধিবেশনে আমরা করতে পারছি না, এরপরে বাজেট অধিবেশন, সে বাজেট অধিবেশনে করতে পারবো কিনা, এই জিনিসটাকে যত বেশি পিছানো হয় না, তত বেশি হচ্ছে সন্দেহের তৈরি হয়। এবং সন্দেহের ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, পলিটিক্স কিন্তু সবসময় এক্সাক্ট ফ্যাক্ট দিয়ে চলে না, আমরা অনেক আর্গুমেন্ট করতে পারি, ইটস অলওয়েজ অ্যাবাউট পারসেপশন। এবং বিএনপির একটা বিপদের জায়গা হচ্ছে যে কথাটা উনি বলছেন, যে পারসেপশনটা বিভিন্ন সময় তৈরি করার চেষ্টা করা হয়েছে, যে বিএনপি হচ্ছে গিয়ে সংস্কার বিরোধী দল। সো যখনই এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস হবে, তখনই হচ্ছে গিয়ে আপনার আবারও এই বক্তব্যগুলো সামনে চলে আসবে। এখন যেইটা হচ্ছে কথা, যে এটা কি ম্যাটার করবে কি করবে না, যদি আপনি ইকোনমি ঠিক রাখতে পারেন, যদি হচ্ছে গিয়ে আপনার যে ক্রাইসিসগুলো আছে সেগুলো যদি ডিল করতে পারেন, তাহলে এই কোয়েশ্চেনগুলো সেকেন্ডারি কোয়েশ্চেন। বাট এই ক্রাইসিসগুলো যদি বাড়তে থাকে, যেইটা আমরা মানে দেখুন এই সরকার আসার পরে তো মধ্যপ্রাচ্যের একটা বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটার একটা ইম্প্যাক্ট। ইকোনমি যদি বাই এনি চান্স ডিল করার, এবং মধ্যপ্রাচ্যের সংকটটা এমন একটা জিনিস যেখানে সেটা সরকারের কিছু করার নেই, এটা কমপ্লিটলি হচ্ছে গিয়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে। সো ওই ধরনের সমস্যাগুলোর জায়গায় এই পলিটিক্যাল প্রশ্নগুলো হচ্ছে গিয়ে সামনে চলে আসে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এই ক্রাইসিসের যদি যে পসিবিলিটিস জায়গাগুলো আছে, কারণ এসেনশিয়ালি টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, যে আমি বিএনপির এই জায়গাটা নিয়ে আমি যেমন অসন্তুষ্ট, একই সাথে ওভারঅল অপোজিশনের রোল
ইটস অ্যাবসলিউটলি রিডিকুলাস দুইটা জায়গা থেকে। আচ্ছা আচ্ছা ঠিক। সো দুইটা মানে এই রিডিকুলাসনেস থেকে এই জিনিসটাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার, আমি মানে সন্দিহান যে সেটাকে সেইভাবে অ্যাড্রেস করা হবে কিনা, যেটা ক্রাইসিসের দিকে নিয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো সেটা নিয়ে আমি হচ্ছে গিয়ে বেশি। আচ্ছা রাকিব, আমি একটু বলি যে এই যে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নানা রকম কথা হচ্ছে, তাকে ভাষণ, রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধী দলের এত সংশয় এবং শঙ্কা কেন? এটাও একটা বাজে রাজনীতি। দেখুন, আমি ধরেন পৃথিবীতে কোনো দেশে এরকম হয়েছে যে ধরেন বিপ্লব আপনি করে ফেলছেন, ওনাদের কথা অনুযায়ী, যেটা তো গণঅভ্যুত্থান ছিল, ওনারা তো এটাকে বিপ্লব বলে অভিহিত করার চেষ্টা করেছিল, কিন্তু বিপ্লবের পর আপনি ক্যান্টনমেন্টে যাবেন। তো আপনারা, আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই, এটা বারবারই বলছি, আমি এখনো বলি, সেটা হচ্ছে কি 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে যদি আপনি শহীদ মিনারে, স্মৃতিসৌধে বা কোথাও, হ্যাঁ, বা শহীদ মুগ্ধর বাড়ির সামনে অথবা শহীদ আবু সাইদের বাড়ির সামনে কারোর সামনে যদি আপনি শপথ নিতেন, আপনি বলতে পারতেন যে আমরা একটা জুলাই সনদ দিন দেশ চালাবো, আমরা কনস্টিটিউশন মানে নেই, রাষ্ট্রপতি মানে না। আপনারা করলেন কি, রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন, একটা স্পেশাল অর্ডার নিলেন এপিলেট ডিভিশন থেকে, হাইকোর্টের, নিয়ে আপনি 106 নিয়ে দেশ চালালেন। তারপর আপনি দেখেন জুলাই সনদে 133টা অর্ডিন্যান্স জারি করলেন, আপনার জুলাই সনদের স্বাক্ষরের মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষর রয়েছে। তারপর আপনি আবার দেখেন, মানে এখানে আমি মনে করি ধরেন জামাতে আসলে মানে মেন স্ট্রিম, প্রথমবার মতো মেন স্ট্রিম পলিটিক্স পার্টি হয়েছে, বিরোধী দল হয়েছে, কিন্তু আসলে পলিটিক্যাল পার্টি হওয়ার যে ম্যাচুরিটি সেটা তারা অ্যাচিভ করতে পারেনি। হয়তো ভোটের মাঝে পেরেছে, কিন্তু ধরেন একেবারে রাষ্ট্রের গঠন ভিত্তিক কেন্দ্রিকভাবে যে রাজনীতি করার ব্যাপারটা, সেটা তারা অর্জন করতে পারেনি, অ্যাচিভ করতে পারেনি। দেখুন রাষ্ট্রপতিকে ওরা, বরং এটা কিন্তু কনস্টিটিউশনাল পাওয়ার। আপনার দেখুন, মানে যখন একটা নতুন সংসদ গঠিত হয়, প্রথম সংসদ এবং বছরের প্রথম অধিবেশনে দুটাতেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়া বাধ্যতামূলক আর্টিকেল 73 অনুযায়ী, এবং সেই জায়গায় পরবর্তীতে তার ভাষণটাকে পর্যালোচনা করার জন্য, আবার পর্যালোচনা করার জন্য বিএনপি ফার্স্টে বলছে যে আমরা টোটাল 42 ঘন্টা সময় লাগবে, অবশ্য আমাদেরকে বেশি করে টাইম দিতে হবে, এখানে 50 ঘন্টা এটিএম আজহার বলেছেন। তো এটার জন্য আবার রাষ্ট্রীয় বাজেট 81 কোটি 70 লক্ষ টাকা খরচ। তো এখন দেখুন, এক জায়গায় আপনি মানে বিরোধিতা করতেছেন, আবার আপনি বলতেছেন টাইম বাড়ায় দেওয়া, এটার জন্য রাজি। মানে ব্যাপারটা হচ্ছে ধরেন কনস্টিটিউশন তো আর ছেলে খেলা না যে আপনি একটু মানবেন আর একটু মানবেন না। ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে পুরো জিনিসটাই মানতে হবে, কারণ রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এখন এই সংবিধানের রক্ষাপক্ষের দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্ট। তো এর বাইরে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে তো আপনি যেতে পারবেন না। ধরেন আমাদের এই যে গণভোটটা, এ নিয়ে কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ একটা সুন্দর প্রস্তাব দিয়েছিলেন শুরুতেই, মানে যখন ঐক্যমত কমিশনের মিটিংগুলো হচ্ছিল ফরেন সার্ভিস একাডেমিতে, তখন কিন্তু এটাকে কিন্তু ধরেন শিশিরমণিরা বা অন্যান্য দলের যারা আইনজীবীরা, বিশেষ করে এবি পার্টি, তাই না, এখন আপনি যদি এবি পার্টির কথাই ধরেন না কেন, সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের মিটিংয়ে সবচেয়ে বেশি তারা হচ্ছে ভোকাল ছিল। এখন তাদের তো কোনো রিপ্রেজেন্টেশন নাই মানে আপনার পার্লামেন্টে, তাহলে তো এই যে সে ভোকাল ছিল, এখানে এসে যদি পার্লামেন্টে এগুলো বাতিল করে দেয়, তাহলে তার এই মানে চিল্লাচিল্লির তো কোনো ভ্যালিডিটি নাই, কোনো গ্রাউন্ড নাই। তো এটাই হচ্ছে মেন মানে কনসেশনের জায়গাটা। আর এখানে ব্যাপারটা দেখুন, আপনার এই তখন কিন্তু সালাউদ্দিন সাহেব একটা বলছিল যে আসলে আমরা এই প্যাকেজ আকারে গণভোটে না গিয়ে আমরা বরং একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি ধরেন আমরা জনগণ সংস্কার চাই কিনা আমরা শুরুতেই গণভোটটা করতে পারি, পরবর্তীতে কোন কোন বিষয় হতে পারে, কারণ এগুলো তো আবার পার্লামেন্টে আলোচনা হবে, তো আমরা কেন এগুলো আগে থেকে করতেছি, রিপিটেডলি কেন করতেছি, অযথা টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আমরা এটা পার্লামেন্টে আলোচনা করি, তারপরে আমরা এই জিনিসগুলো গণভোটে পাঠাই। কারণ আমাদের রাষ্ট্রের যে সিস্টেমটা আপনাকে বলি, সিস্টেমটা হচ্ছে ধরেন আপনার প্রথম হচ্ছে কি কোনো একটা আইন মানে বিল আইন আকার পাশ হতে, আমি শেষ করি 10 সেকেন্ড শেষ করি, সেটা হচ্ছে ধরেন আপনাকে শুরুতে 2/3 মেজরিটি পেতে হবে, তারপরে যেটা হচ্ছে কি রাষ্ট্রের মৌলিক জিনিসের সাথে কনফ্লিক্ট করে সেটাকে গণভোটে যায়। তো এর বাইরে তো আপনি যত জানেন কোনো লাভ নাই, কারণ আপনি এখন অফসাইডে গোল দিলে যদি রেফারেটার না পায় তার মানে গোলটা হালাল হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। নো বললে যদি আপনি বোল্ড আউট করে ফেলেন, আম্পায়ার নো বল দিল না, তার মানে সেটা হালাল হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো এই জিনিসগুলো যদি আমরা কনস্টিটিউশনালি যদি এই জিনিসগুলো ডিল করা হয় বা পলিটিক্যাল কনস্টিটিউশনের জায়গাটা পলিটিক্যাল জায়গা থেকে, তাহলে আমার মনে করি এই সংকটগুলো তৈরি হয় না, কিন্তু এগুলোকে ইচ্ছা করে জলগোলা করা হচ্ছে। আসিফ সাহান, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করা হয়েছে, জামাত এটাকে একটু সন্দেহের চোখে দেখছে, বলছে এটা পাতানো নির্বাচনের প্রথম ধাপ। মানে আপনার কাছে কি এইটাকে কি মনে হয়? দেখুন মানে যেটা আপনি সিটি কর্পোরেশনের ইস্যুগুলোর কথা বলছেন এবং জেলার দুইটার ইস্যুতে, আচ্ছা মানে এসেনশিয়ালি যেটা হচ্ছে যে এটা এগেইন এটা এক ধরনের শঙ্কা তৈরি করতেই পারে। আমি শঙ্কা তৈরি করার মধ্যে কিন্তু এটা করবেই কিনা, আমরা যেটা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে একটা বক্তব্য যেটা এসেছিল যে ঈদের পরপরই খুব সম্ভবত তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনের হচ্ছে পদক্ষেপ নেবেন। তো এবং এখানে যে ঘটনাটা ঘটেছে এটাকে আপনি দুইভাবে এসে করতে পারেন। একটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে অনেকগুলো জায়গাতেই আপনার স্থানীয় সরকারের যে কার্যক্রম, স্থানীয় সরকারের কার্যক্রম চালানোর জন্য আপনার যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ বা যেটা লাগে সেটা তো আসলে হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় হচ্ছে অনেক জায়গায় ছিল না, একদম পুরোপুরি স্থবির ছিল। এবং গত 1.5 বছরে ইউনিয়ন পরিষদের কিছু জায়গায় করা হয়েছে, এর বাইরে অনেক জায়গাতে স্থানীয় সরকার পর্যায়ের অবস্থা হচ্ছে বেশ খানিকটাই খারাপ ছিল। এই জিনিসটা আপনি কন্টিনিউ করতে পারেন না। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এইটা কাইন্ড অফ হচ্ছে আপনার ইসের মধ্যে পড়ে। সমস্যাটা যেটা হবে যে
এখন যেহেতু হচ্ছে কি আপনার এটার একটা সময়সীমা আছে অ্যাক্ট অনুযায়ী, বা সেই সময়সীমার মানে বাইরে চলে গেল, ইস্যুটা যেটা দাঁড়াবে হচ্ছে গিয়ে যে এইটার কারণে আপনি নির্বাচন লোকাল গভর্নমেন্টের এই প্রশাসক নিয়োগের কারণে কি মানে বিএনপি খুব শিগগিরই নির্বাচন দেবে না এরকম কোনো কিছু মনে হচ্ছে? আমার কাছে এখন এই ধারণা তৈরি করা হচ্ছে। এখনো পর্যন্ত তো এটা মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে বিএনপির দিক থেকে কয়েকটা বিষয় একদম খুব স্পষ্টভাবে ক্ল্যারিফাই করা দরকার। এবং আবারও যেটা বলতেছে যে এসেনশিয়ালি পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন। আপনার যদি এরকম কোনো ইচ্ছা নাও থাকে, এই পারসেপশনটা যদি ক্রিয়েট করা যায় বা এই পারসেপশনটা যদি ক্রিয়েটেড হয় যে এইটা হচ্ছে কি আপনি এটা করছেন, আই ডোন্ট নো বিএনপির পলিটিক্যাল উইংটা বা কারা দেখছেন। আপনি যদি ইকোনমিক উইং এবং পলিটিক্যাল উইং দুটার মধ্যে যদি কম্পেয়ার করেন, ইকোনমিক উইংয়ের কাজকর্ম খুব পরিষ্কার। আপনি তাদের হচ্ছে গিয়ে এই যে এই সোশ্যাল সেফটি নেটের কার্ডগুলোর কথা বলেন, তারপর আজকে ওই যে খবরে যেটা বললেন যে তারা বিনিয়োগ সেইগুলো করবেন, ভিশন অ্যাক্টিভিটিস খুবই পরিষ্কার এবং সে অনুযায়ী খুব ক্লিয়ার গোল। পলিটিক্যাল জায়গাগুলোতে আমি দেখছি যে হচ্ছে গিয়ে এই জিনিসপত্রগুলো খুব পরিষ্কার হচ্ছে না, বা ক্ল্যারিফিকেশনটা দরকার। বারবার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে দিতে হবে। এইখানে আমরা যে যেমন জুলাই সনদ নিয়ে যেটা বলছি, সেই জায়গাতেও হচ্ছে গিয়ে এই ক্ল্যারিফিকেশনটা আসা দরকার। এবং এইখানে কিছু বক্তব্য আননেসেসারি, যে আই ডোন্ট নেসেসারিলি নিড টু সে দ্যাট এটা এই অধিবেশনে হবে না, বাজেট অধিবেশনে হবে না। আর আপনি যতবারই এই কথাগুলো বলবেন ততবারই হচ্ছে গিয়ে ঝামেলা, সন্দেহ তৈরি হবে। এবং আপনাকে বুঝতে হবে যে এই সন্দেহ তৈরি হওয়ার স্কোপগুলো থাকে। সো এসেনশিয়ালি তার চেয়েতে এইটা বলা যে দরকার হলে আমরা হচ্ছে কি আমাদের এই প্ল্যান আছে, এই জায়গাগুলোতে হচ্ছে কি আমরা অতি দ্রুত আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে কি আমরা যদি সময় এক্সটেন্ড করতে হয় ইসের পরে করে উই উইল সেটেল দিস। এবং পরিষ্কার করা বিষয়টা। এবং এইখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আবারও বলছি যে পলিটিক্যাল কনসেনসাসের জায়গাটাকে হচ্ছে গিয়ে খুঁজে বের করা। এবং এইখানে মানে উচ্চকক্ষ ছাড়া বাকি যে জিনিসপত্রগুলো বলছিলাম, এখানে একটা ব্যাপার চলে আসে যেটার একটা আনসার বিএনপির দিক থেকেও দিতে হবে। সেটা হচ্ছে যে আপনি যখন কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলির আলাপটা আসলে কেন এসেছে। কারণ আমরা দেখেছি যে অতীতে আমরা যখন পার্লামেন্টে আমরা যখন হচ্ছে গিয়ে আমরা যখন অ্যামেন্ডমেন্টগুলো করেছি, সেটা যখন কোর্টে চ্যালেঞ্জড হয়, তখন হচ্ছে গিয়ে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন অনুসারে সেইটা নালিফাই হয়ে যাওয়ার একটা পসিবিলিটি হয়, এবং সেটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। অ্যান্ড মেবি যে কারণে হচ্ছে বিএনপি এখন এই পুরো জিনিসটাকে যে একদম বাদ দিয়ে দেয়নি, সেই জায়গা থেকে আলোচনার একটা জায়গা তৈরি হতে পারে। আপনি আলোচনার স্কোপগুলো বা বাউন্ডারিগুলো যদি ঠিক করে দেন, দেন ইট ইজ ইজিয়ার টু হ্যাভ আ ডিসকাশন। ওই জায়গাটা থেকে হচ্ছে রাকিব, আমার হাতে খুব কম সময় আছে, আপনি 2 মিনিটে বলবেন। এই যে জামাত এই বিষয়গুলো নিয়ে রাজপথে যাওয়ারও এক ধরনের হুমকি দিয়ে রাখছে। তার মানে তারা সংসদও যাবে, রাজপথেও যাবে, এবং সংসদের দিন বলছে যে সরকারকে মানে চরম ধরনের যে এটা সরকারের আজকে শেষ দিন, এরকম একটা কথা জামাতের এক নেতা বলছে। মানে হঠাৎ করে মানে শুরুই হতে পারলো না, সংসদটা শেষ দেখে ফেলছে জামাতে, এরকম মানে বিষয়টা। এটা আসলে ধরেন বিএনপি একটা সাইকোলজিক্যাল প্রেসারে রাখা। আর এখন